এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সটা কি, এটা কিভাবে কাজ করে, তাহলে কিন্তু আপনি তাকে বোঝাতে পারবেন। এখন এই বিষয়টা বুঝতে গেলে আপনাকে সেল সাইকেলটা বুঝতে হবে। জিও অর্থাৎ জি এবং আপনার জিরো, এই জায়গায় জিরোতে বোঝানো হচ্ছে, দেখেন এটা জিও ফেস, অর্থাৎ এখানে সেল ইজ আউট অফ দ্য সেল সাইকেল এন্ড ডোন্ট ডিভাইন ডিস্টিংক্ট ফেস। এখানে যদি আমরা বলি কোষ এবং কোষ চক্রের বাইরে সে যাবে, যে কি হবে একটু সময় অপেক্ষা করবে, এমন একটা রেস্টিং ফেস, অর্থাৎ সে অপেক্ষা করছে। এরপরে প্রিসিনথেটিক গ্রোথ সিনথেসিস, যেটা আরএনএ রাইবোজোম। তাহলে আপনারা এখানে বিভিন্ন সময় দেখবেন যে আরএনএ ডিএনএ এর কথা বলা হয়, তাহলে এস1 এ ডিএনএ সিনথেসিস হয়, জি2 তে হচ্ছে কি প্রিমেটিক গ্রোথ হচ্ছে, মায়োটিক ফেজ হচ্ছে। এখন এই যে মায়োটিক ফেজ, প্রিমায়োটিক বৃদ্ধি যেটাকে বলা হচ্ছে, ডিএনএ সংশ্লেষণটাকে আপনাদের বুঝতে হবে, আরএনএ সংশ্লেষণ বা রাইবোজোমের বিষয়গুলো বুঝতে হবে। এখন এই বিষয়গুলো কিন্তু আপনারা পড়ে আসছেন, এখানে কিন্তু আমি এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা আপনারা যদি বলেন তো এই দেখাচ্ছে একটা ক্লাস দুইটা ক্লাস কিন্তু এই বিষয়টাই চলে যাবে। তো এই বিষয়গুলো আপনাদের উপর নির্ভর করে যে বিষয়টা কেমন আলোচনা করা লাগবে। আমার মনে হয় আপনারা ভালোভাবে পড়ুন, দুই তিনবার পড়ার পরে যখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করব, আপনারা যখন উত্তরটা দিবেন, আমার যে আজকে পিডিএফটা দিয়ে দিব, এটা বারবার করে দেখবেন, পড়বেন। তাহলে হবে কি পরের দিন আপনারা যখন আমি প্রশ্ন করব, আজকে আলাদা কোনো প্রশ্ন করছি না, যেহেতু অনেক দিন গ্যাপ ছিল, আমাদের রাজনৈতিক অস্থিতিশীলতা, আমাদের দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি, এই কারণে আমাদের ক্লাসটা বন্ধ ছিল, যার কারণে আপনারা অনেকেই আছে ঘরে বসে দেখা যাচ্ছে সেভাবে পড়ার সুযোগ পান নাই বা মন দেওয়া হয় নাই, বিভিন্ন সমস্যা ছিল। তো এই বিষয়গুলো কি হচ্ছে আপনাকে পড়তে হবে। আমি যে টপিকগুলো, এটা হচ্ছে কি পয়েন্ট, এই পয়েন্টগুলো আপনাকে বুঝতে হবে আপনার মতো করে। এবার আপনি যদি কিছু বুঝতে না পারেন, আপনি পরবর্তী ক্লাসে জিজ্ঞাসা করবেন, স্যার আমি এই বিষয়টা বুঝতে পারি নাই। আপনি আপনার কলেজের যে টিচার আছে ফিজিওলজি অ্যানাটমি, তার কাছে জিজ্ঞাসা করতে পারেন, বা একজন যারা ফিজিওলজি অ্যানাটমি পড়াচ্ছে তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। আর আমি তো রয়েছি আপনাদের জন্য। তাহলে এই ছবিটা যদি দেখেন, তাহলে আমার এমএ কি হচ্ছে, মাইটোসিস। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মাইটোসিস কোষ বিভাজনটাকে জানতে হবে। মাইটোসিস আর মায়োসিস, মাইটোসিস আর মায়োসিস, এই কোষ বিভাজন সম্পর্কে কেউ কি কিছু বলতে পারবেন? দুই পদ্ধতিতে দুইটা কোষ বিভাজন হয় আমাদের শরীরে, মাইটোসিস এবং মায়োসিস, এবং এটা কোন কোন ক্ষেত্রে বা কোন সেল তৈরি হয়? যে কোনো একজন। একজন বলুন মাইটোসিস কি, মায়োসিস কি? পারবো না বলতে। একজন বলুন। আমি তো ভুলে গেছি স্যার, আগে পড়েছিলাম যখন সায়েন্স। যার মনে আছে সে বলুন। আচ্ছা, এখান থেকে আপনাদের মধ্য থেকে যার মনে আছে, কারণ কি এই বিষয়গুলো আপনারা যদি একটু শেয়ার না করেন, তাহলে আমি যে আলোচনা করছি আপনারা এটা নিতে পারছেন কিনা সেটাও তো আমার আসলে বুঝতে খুব কঠিন হয়ে পড়বে। কারণ আমি তো আলোচনা করছি, কিন্তু আপনারা যদি না বুঝতে পারেন তাহলে তো হবে না, তাই না? এইটা সায়েন্স না নিয়ে পড়লে হবে না, এই অভিজ্ঞতাটা হলো সায়েন্সে। সায়েন্স আসলে যদি সায়েন্স নিয়ে নাও থাকে, ব্যাপার হচ্ছে কি আপনারা এখানে ডাক্তারি শিখতে আসছেন, ডাক্তারদের এই বিষয়গুলো হচ্ছে মূল বেসিক। এই জায়গাটা আজকে যদি আপনার সমস্যা থাকে, তাহলে আপনারা যত দ্রুত পারেন আপনাকে এটা কমপ্লিট করতে হবে। কারণ এটা যদি আপনি কমপ্লিট না করেন, তাহলে আপনি পরবর্তীতে আপনি মেডিকেলে কিছুই বুঝবেন না। কারণ এটা যখন বেসিক বুঝবেন না, যখন আমি হায়ার লেভেলে কোনো বিষয়ে আলোচনা করব, কোনো ডিজিজ নিয়ে আলোচনা করব, এটা সারে না কেন সারে, এই বিষয়গুলো তো আপনাকে বুঝতে হবে, ঠিক আছে?
এই বিষয়গুলো আপনাদেরকে প্রত্যেকেরই আমি মনে করি, যারা যদি কেউ এখানে এই বিষয়টা কেউ বলতে পারবেন না, মাইটোসিস মায়োসিস খুব সহজ। আসলে অনেক দিন স্টাডি নাই, যতটুকু মনে পড়ে যে আপনার সম্ভবত এখানে এরকম কোনো একটা ইস্যু ছিল যে সোমাটিক সেল এবং গ্যামেটিক সেলের একটা বিভাজন আছে। এখন কোনটা থেকে এটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। মিওসিস গ্যামেটিক সেলের বিভাজন বোঝায় সম্ভবত, আর মাইটোসিস হচ্ছে সোমাটিক সেলের বিভাজন। আর একটা ইস্যু এখানে আপনার আসলে মনে পড়তেছে না এগুলা, যে এখানে আপনার সেলগুলোর সংখ্যার একটা বিষয় আছে, একটা 2টা ছিল একটা 4টা ছিল, আমার এই বিষয়ে মনে পড়ছে না, জাস্ট এইটুকুই বলতে পারলাম। ধন্যবাদ ডক্টর চিরঞ্জীব মন্ডল স্যার। আমার মনে হয় আর কেউ পড়ছিলাম মনে নাই এখন, মানে একটা থেকে আর একটা হওয়া আর কি, কিন্তু কিভাবে হয় ওই জিনিসটা দুই পদ্ধতিতে হয়, একটা মায়োসিস এবং মাইটোসিস, কিন্তু আমরা আসলে এখন মনে নাই স্যার, অনেক আগে পড়ছি তো এই কারণে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, একটি বহুল গঠিত কোষ বিভাজন যেখানে একটি দেহকোষ বিভাজিত হয়ে 2 কোষে তৈরি হয় সেটা হচ্ছে স্যার মাইটোসিস। আর মিওসিস হচ্ছে বিশেষ ধরনের কোষ বিভাজন যেখানে ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়। এই পদ্ধতিকে জনন কোষ বা সংখ্যা বৃদ্ধি পায়। স্যার এইটুকুই জানতাম মাইটোসিস আর মিওসিস। আর আপনাদের সকলকে ধন্যবাদ, যারা যারা যতটুকু উত্তর দিয়েছেন আপনাদের জায়গা থেকে, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেখেন এখানে কয়েকটা বিষয় বুঝতে হবে আপনার, মাইটোসিস এবং মায়োসিস এখানে ফেজ আছে কয়টা, ঠিক আছে? কারণ আপনার কোষ বিভাজন যদি বুঝতে হয়, আমাদের মূল কেন আমাদেরকে এটা জানতে হবে, কারণ আমাদের মূল তো কোষ, তাই না? এই যে কোষ, আপনার সকল কিছু, আপনি ওষুধ দিচ্ছেন সেটা তো কি হচ্ছে, কোষের করে কাজ করতেছে। তাহলে মাইটোসিস মায়োসিস যেটাই বলি না কেন, আমার কোষ বিভাজন, তাহলে আমাদের প্রত্যেকটা জীব দেহ কোষ দিয়ে তৈরি। এবারে এই যে কোষ, জীবের বৃদ্ধি ও প্রজননের উদ্দেশ্যে কি হয়, কোষ বিভাজিত হয়, সেল ডিভিশন হয়। এবার এই সেল ডিভিশনের মাধ্যমে কি হচ্ছে, কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। আপনি যে জায়গায় থাকুন না কেন, আজকে একটা শিশু জন্ম নিচ্ছে, সে মাতৃগর্ভে আমার পিতার শরীর থেকে স্পার্ম এবং মায়ের শরীর থেকে ওভাম দুটো মিলে কি হচ্ছে, একটা গ্যামেট তৈরি হচ্ছে। তারপরে সেই জায়গাটা আস্তে আস্তে ভ্রূণ হচ্ছে, সেটা থেকে ফিটাস হচ্ছে, ফিটাসের থেকে বাচ্চা হচ্ছে, এইটাই তো। এখন জীবদেহের 2টা গুরুত্বপূর্ণ কোষ বিভাজন প্রক্রিয়া হচ্ছে মাইটোসিস এবং মায়োসিস, এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই মাইটোসিসের আমাদের পর্যায় প্রোফেজ, পুরোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ, এই যে কয়টা হলো আপনার 5টা হলো, এটা হচ্ছে মাইটোসিসের পর্যায় সমূহ, ঠিক আছে? এই মাইটোসিসের যে পর্যায় সমূহ, এখানে কি হচ্ছে, একটা কোষ থেকে কয়টা কোষ হচ্ছে, আপনারা যদি ভালোভাবে চিন্তা করেন, একটা কোষ থেকে আপনার মাইটোসিসের মাধ্যমে, এই কোষ বিভাজনের মাধ্যমে মাইটোসিস, বারবার করে খেয়াল করুন, মাইটোসিসে হচ্ছে আপনার 2টা কোষ, সেটা হচ্ছে ডিপ্লয়েড। আর মায়োসিস, MITOSIS, মাইটোসিস, মাইটোসিস, মাইটোসিস হচ্ছে 2টা, যেটা হচ্ছে ডিপ্লয়েড সেল, ঠিক আছে? ডিপ্লয়েড সেল। আর মায়োসিস, MEIOSIS, মায়োসিসে আমার এখানে হচ্ছে 4টা কোষ, যেটাকে বলা হয় হ্যাপ্লয়েড সেল। এখন হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড আমি আপনাদেরকে বলবো, এই বিষয়টা আপনারা একটু ভালোভাবে পড়বেন, কারণ আগামী ক্লাসে আমি হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড সম্পর্কে আপনাদের আলোচনা করব। কারণ হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড যদি না বোঝেন, তাহলে আপনার যে আমাদের যে ভ্রূণ হচ্ছে কোথা থেকে, ওভাম হচ্ছে, আমাদের এমনি সেল কোনটা, অর্থাৎ বংশ পরম্পরার জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো কিন্তু আপনার বুঝতে হবে। তাহলে আমাদের যে ওভামের মধ্যে এই বিষয়টা আমি আপনাদের জন্য রেখে যাচ্ছি, আগামী ক্লাসে আপনারা এটা পড়বেন। তারপরে যদি আমি ভালোভাবে ব্যাখ্যা দেই, তাহলে আপনাদের জন্য ধরতে সুবিধা হবে। তাহলে আমাদের এই যে মাইটোসিস, কোষ বিভাজন এখানে হবে, মায়োসিস হবে না কিন্তু। মাইটোসিস, এবার গ্রোথ, আমার প্রিপারেশন ফর ডিএনএ সিনথেসিস, তাহলে জিও থেকে জিওন, এবারে ডিএনএ রিপ্লিকেশন হচ্ছে, তারপর প্রিপারেশন ফর মাইটোসিস গ্রোথ, এবার মাইটোসিস হচ্ছে G2, ঠিক আছে? এখন সেল অফ দ্য বডি আর ডিভাইডেড অ্যাকর্ডিং টু দ্য ক্যাপাসিটি পাওয়ার অফ জেনারেশন ইন সেল সাইকেল ইনটু 3 গ্রুপস।
তিনটা গ্রুপে আমরা সেলের ডিভাইডেশন যে পদ্ধতি সেল সাইকেলটাকে ভাগ করছি, একটা হচ্ছে লিভিয়াল সেলস, স্টেবল সেলস, পার্মানেন্ট সেলস। এখন দেহের কোষগুলো যে চক্রের মাধ্যমে ঘুরছে, এই চক্রের মাধ্যমে যে ঘুরছে এই ক্ষমতাটাকে আমরা তিনটা গ্রুপে বিভক্ত করছি। লিভিয়াল কোষ যেটা হচ্ছে পুনর্জন্মের একটি ক্ষমতা রয়েছে, এটা খুব দ্রুত কি হয় আপনার রিজেনারেশন হয়, অর্থাৎ যখনই ওটা মরে যাচ্ছে সাথে সাথে, যেমন আমি বলেছি টিকটিকির যে লেজ ওটার মধ্যে যে কোষটা আছে সেটা লিভিয়াল সেল, খুব দ্রুত ওটা কি হচ্ছে ঠিক হয়ে যাচ্ছে। এই লিভিয়াল সেল আমাদের শরীরের আছে আপনার জননাঙ্গে, অর্থাৎ দেখা যাচ্ছে একটা মা যখন প্রসব করে, বাচ্চা যখন প্রসব হয় ওই জায়গাটা রাপচার হয়ে যায়, ঠিক আছে, বা সহবাসের সময় ওই যে জায়গাটা আছে যেটা আমাদের জননাঙ্গ বলা হচ্ছে তার ভিতরে এই লিভিয়াল সেলের সংখ্যা অনেক বেশি, যার কারণে ওইখানে রাপচার হলেও ওইটা দ্রুত কি হয় সাথে সাথে ওটা ঠিক হয়ে যায়, ওটা কিন্তু খুব দ্রুত ঠিক হয়। এরপরে ধরেন আমার স্টেবল সেল যেটা স্থিতিশীল কোষ, এটা মাঝারি পর্যায়ে আপনার এটা পরিবর্তন হয়, এবং পার্মানেন্ট সেল যেটা কখনোই আপনার পরিবর্তন হয় না, স্থায়ীভাবে থাকে। এখন পার্মানেন্ট সেলের যদি হিসাব করা হয়, যেটা হচ্ছে নিউরন, আমাদের নিউরনের মধ্যে যে নিউরনের যে সেলটা সেটা হচ্ছে পার্মানেন্ট সেল হিসেবে ধরা হচ্ছে, আর স্টেবল সেল ধরা হচ্ছে আপনার হাইপোডিক সাইকেলে যেগুলো রয়েছে, বিশেষ করে আমাদের ডিপ্লয়েড, ঠিক আছে, ডিপ্লয়েড গুলো হচ্ছে লিভিয়াল সেল। আপনি যদি চিন্তা করেন ডিপ্লয়েড লিভিয়াল সেল, নট হ্যাপ্লয়েড, তাহলে লিভিয়াল সেল যদি আমরা চিন্তা করি আমাদের স্কিন, মিউকাস মেমব্রেন, স্কোয়ামাস যে এপিথেলিয়াম যে সকল জায়গা রয়েছে, তাহলে আমাদের স্কিন যত প্রকার স্কিন রয়েছে এখানে লিভিয়াল সেল রয়েছে, আপনার মিউকাস মেমব্রেনে লিভিয়াল সেল রয়েছে। স্টেবল সেলের উদাহরণ দেওয়া হচ্ছে আপনার প্যানকাইমাটোসিয়াস যে সেলটা রয়েছে, যেখানে আপনার ফাইব্রোসিস রয়েছে, ঠিক আছে, যেখানে রিপ্লেস করা হচ্ছে। এবং আপনার পার্মানেন্ট সেলের যদি বলা হয় সিএনএস নিউরন, স্কেলেটাল বা কার্ডিয়াক মাসল, এইখানে যে কোষগুলো রয়েছে সেখানে পার্মানেন্ট কোষ রয়েছে। এবার লিভিয়াল সেল এই বিষয়টা আমি 3D মডেলের মাধ্যমে দেখাবো। তাহলে এখানে গ্রোথ ফ্যাক্টর এগুলো আমাদেরকে জানতে হবে, সোর্স জানতে হবে, ফাংশন জানতে হবে, এইগুলো আপনারা ভালোভাবে পড়বেন। এবং আমি মনে করি কি টার্ম, বিভিন্ন কি টার্ম গুলো রয়েছে, এইগুলো যেগুলো এখন পর্যন্ত আলোচনা করা হয়েছে, এই বিষয়গুলো আমি কিন্তু আপনাদেরকে বলবো। যে কোনো একটা বিষয়ে আপনাকে 2 মিনিট বলা লাগতে পারে, আগামীতে আপনারা এই বিষয়গুলো যে কোনো একটা পার্ট নিয়ে আপনার হয়তো 2 মিনিট বলা লাগতে পারে। আমি এক একজনের নাম বলবো, আপনাদেরকে বলবো যে এই বিষয় সম্পর্কে আপনি 2 মিনিট বলেন। আজকে যে সাবজেক্ট গুলো হচ্ছে সেই বিষয়ে বলেন। দেখেন অ্যানাটমিক্যাল নোমেনিকালচার, এটা নিয়ে আমি আলোচনা করেছি, যেহেতু আমি পিডিএফটা দিব সেখানে পজিশন সম্পর্কে রয়েছে, অ্যানাটমিক্যাল পজিশন, এগুলো আপনাকে ফর্ম পজিশন, সুপার পজিশন, অ্যানাটমিক্যাল পজিশন, এগুলো আপনাকে জানতে হবে, ঠিক আছে। এই পজিশন গুলো আপনাকে জানতে হবে টার্মস অফ ডাইরেকশন, আপনার ডিপ এবং সুপারফিশিয়াল। তাহলে এই বিষয়গুলো আপনারা ভালোভাবে পড়বেন, কারণ এই বিষয় নিয়ে অবশ্যই অন্ততপক্ষে আমার ক্লাসে আপনাদেরকে বলতে হবে। হাত আমরা নাড়াচ্ছি, তার ফ্লাক্সেশন, এক্সটেনশন, এই বিষয়গুলো কিন্তু আমি জিজ্ঞাসা করব। ইন্টারনাল রোটেশন, এক্সটার্নাল রোটেশন, বডি পার্টস, এগুলো বিভিন্ন নাম রয়েছে, সেইগুলো কোনটা কি নাম আছে, ডেফিনেশন কিভাবে বলতে হবে, এখানে উত্তরটা দেওয়া আছে। এবার বিভিন্ন অর্গান সম্পর্কে এখানে আমার বলা আছে, আপনারা এগুলো একটু দেখবেন। ট্রান্স মুভমেন্ট, এগুলো আমি পিডিএফটাই দিয়ে দিব, আপনারা একটু ভালোভাবে এই বিষয়গুলো পড়বেন। এখানে কিন্তু কি পয়েন্ট আছে, আপনাকে আমি রোটেশন সম্পর্কে বলতে বললাম, তখন আপনাকে ভিডিওটা অন করে আপনাকে রোটেশন নিজে দেখাবেন এবং আপনি সেটা বলবেন এবং চেষ্টা করবেন ইংরেজিতে বলার জন্য। কারণ আমরা আগামীতে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের রোগী দেখব,
স্বপ্ন দেখেন, দেখতে দোষ কোথায়? আপনি যদি এই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারেন, আপনি দেখতেছেন আপনি বিদেশের থেকে রোগী দেখতেছেন, বিদেশের থেকে বাইরে ফরেন যারা পেশেন্ট আছে ফরেনাররা আপনাকে দেখাচ্ছে, তো সেই বিষয়টা কত ভালো হবে। আপনি দেশে বসে ডলার ইনকাম করবেন, তাহলে নিজেকে তৈরি করবেন। স্বপ্ন না দেখলে কোনো জিনিস সাকসেস হয় না। তো আমি মনে করি এই বিষয়ে কিন্তু আমি এভাবে জিজ্ঞাসা করব, টক অ্যাবাউট আপনাকে প্রত্যেকটা বিষয় আমি বলবো, এবং আমার মনে হয় এই বিষয়গুলো আপনারা ভালোভাবে পড়বেন। এবার আমি 3D মডেলে আমি যেটা প্রথমে দেখাতে চাচ্ছিলাম এবার দেখাই। পিডিএফটা কি আজই তো দিয়ে দেবেন না পিডিএফটা? হ্যাঁ, আজকে দিয়ে দেব, ক্লাস শেষে দিয়ে দেব। বাস, তাহলে পেয়ে গেলে পিডিএফটা খুলে নিয়ে দেখতে থাকবো। কারণ এইখানে যে বিষয়গুলো আমি আলোচনা করছি এটা কিন্তু কোনো বইতে এভাবে পাবেন না, বিভিন্ন আপনার পুরো গুছানো, একদম শর্টকাটের লাইন, একদম গুছানো, মানে জিসটা তুলে নিয়ে এসছেন আপনি, জিসটা তুলে দিয়ে আমাদের পড়াচ্ছেন। কিন্তু আপনাদেরকে এটা বোঝার জন্য অনেক পড়তে হবে আমি মনে করি, আর আমি সেটা বলবো যে আপনার পড়ুন। স্ক্রিন শেয়ার হয়েছে কি একটু কাইন্ডলি কিছু জানা? হ্যাঁ, শেয়ার হয়েছে, স্ক্রিন সব চলে এসেছে। এই বিষয়টাই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি ফিজিওলজি পড়েন, অ্যানাটমি পড়েন, যা যা পড়েন সবকিছু পড়লেন, কিন্তু ওষুধ তো দিবেন হোমিওপ্যাথি না, তো হোমিওপ্যাথিক ওষুধ দিবেন, তো হোমিওপ্যাথিক ওষুধটা কাজটা করে কোথায়, সেই বিষয়টাই কিন্তু আজকের মূল আলোচনার বিষয়, বা এই যে ভিডিওটা, এটা ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। তাহলে এটা লিভিয়াল সেলে হচ্ছে এই যে টিস্যু, তাহলে এই যে টিস্যুটা হচ্ছে আপনার টিস্যুটা দেখেন, ভিডিওটা দেখেন কিভাবে এটা আটকে গেল, আটকে যাওয়ার পর কিন্তু সেই রক্তের প্রবাহ, যেটা রক্তপাত হচ্ছিল সেটা কিন্তু আর হচ্ছে না। তাহলে এখান থেকে কিছু উপাদান, রক্তের যে উপাদানগুলো আছে, আপনি 3D অ্যানিমেশনটা ভালোভাবে দেখুন, এখানে আপনি উপলব্ধি করুন এত কিছু শরীরে হচ্ছে। দেখেন কোষের ভিতর থেকে দেখেন কি সুন্দর করে বাইরে চলে আসছে। এরপরে দেখছেন আমাদের কোষের এই জায়গাটা কিন্তু ব্যাকটেরিয়া ফর্ম করে, বলে না পুজ হচ্ছে, তার মানে কি কোষ মরে যাচ্ছে, ওইখানে দুর্গন্ধ হচ্ছে, মানে হচ্ছে পচন ধরছে, সেই জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে হোমিওপ্যাথি। এবং এই জায়গাটা যদি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করা হয়, এখানে সেলাই দেওয়া হবে, সেলাই দিলে ওই জায়গাটা ক্ষত থাকবে, একটা দাগ থাকবে। এবার আরেকটা ভিডিও দেখুন। A fractured bone bleeds. একটা হাড় ভেঙে গেছে, এটা হতেই পারে, বর্তমানে ফ্লুইড অ্যাক্সিডেন্ট বা বর্তমানে যে সহিংসতা চলছে, একদম বাড়ির দিছে একটা হাড় ভেঙে গেছে। এবার অ্যালোপ্যাথিতে গেলে তারা তাদের প্রসিডিউর করবে, কিন্তু আমরা হোমিওপ্যাথিক ওষুধ দিলে কি হয়? হোমিওপ্যাথিক ওষুধ দিলে ভিতরে এই কাজটা হয়। And build a fibrocartilaginous callus that bridges the broken bone. Over many weeks, osteoblasts transform the callus into bone. এখন এখানে অস্টিওব্লাস্ট আছে, ক্লাস আছে, তো এর প্রত্যেকটা অর্গানের কাজ রয়েছে। এই বিষয়টাকে আপনাকে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে এবং জানতে হবে, কারণ এই বিষয়টা যদি আপনার সঠিক ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি কাউকে কিছু বোঝাতে পারবেন না, আর নিজেও বুঝতে পারবেন না, এবং একজনকে বোঝাতে গেলে তখন আপনার মনে হবে যে আসলে তাই তো, আসলে হোমিওপ্যাথিক ওষুধ দিলাম, এরকম একটা অ্যাক্সিডেন্ট হইছে, এটা কি সারবে, আদৌ সারবে? এটা তো অপারেশন করাতে হয়। আপনার নিজের কাছে স্যার হোমিওপ্যাথিক স্যার হাড় জোড়া লাগবে স্যার? অবশ্যই হাড় জোড়া লাগবে, লাগবে না তা কি? আপনার যে হাড়গুলো যে ছোট ছোট অংশ থাকছে সেটাও শরীর বের করে দিবে, শরীর বের করে দিবে। ফরেন পার্ট আমাদের শরীরে রাখে না, আমাদের শরীরের মানে ক্ষমতা এতটাই যে এখানে যদি কোনো আপনি ফরেন পার্টিকেল যদি আপনার শরীরে ঢুকে যায়, ঠিক আছে, সেটা কিন্তু শরীর রাখে না, ওটা বের করে দেয়, শরীরই বের করে দেয়। যার কারণে কি হয়, আপনি যে কোনো যদি আপনার শরীরে, এই কথা শুনেন হোমিওপ্যাথিক ওষুধ কাটা বের করে দেয়, এই কথাটা কি আপনারা শুনেছেন? জি স্যার, জি স্যার। দেখেছেন কেউ? দেখতে হবে। আমি দেখেছি, আমার পার কাটা বের করেছি। হ্যাঁ, ওটা চাপ দিয়ে বের করেছে না,
এমনিতে বেরিয়ে গেছে। ওটা এমনি ফুলে উঠেছে, ওটার পরে একটু পেকে উঠেছে, চাপ দিয়েছি পরবার করে বের করে গেছে। কতদিন পরে? বেশি দিন না, ওই 3-4 দিনের মধ্যে হয়েছে। এটা তো খুব শর্ট টাইমে হয়েছে। অ্যাকচুয়ালি এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন যখন 10 বছর 15 বছর আগে কোনো রোগী বলবে যে আমার শরীরে একটা কাটা ঢুকছিল কিন্তু বের হয়ে গেছে। তো এই বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। তার মানে কি আমাদের শরীরে ফরেন পার্টিকেল রাখে না। হোমিওপ্যাথিক ওষুধ যদি সঠিকভাবে দেওয়া যায় কোনো প্রকার ফরেন পার্টিকেল থাকবে না। এখানে ছোট হাড় যদি থাকে সেই হাড়গুলো বেরিয়ে আসবে। এই জায়গাগুলো একটা বলছি, চাঁদ কাটা ঢুকে গেছিল একটা, চাঁদ কাটা অনেকদিন মানে প্রায় 1 বছর বাদে সেই কাটাটা বেরিয়েছে, চাঁদ কাটাটা। আমাদের শরীরে যদি সঠিক ওষুধ প্রয়োগ করা যায়, দেখেন এটা নিয়ে তো গবেষণা হতে হবে। গবেষণা করবেন কি নিয়ে? যেটা সম্পূর্ণ পৃথিবী যে জিনিসগুলো নিয়ে চিন্তা করতেছে, আপনার ওষুধে সেই সব জিনিস হয়ে যায়। আপনি একজন সার্জন, ঠিক আছে, আপনি একজন সার্জন, আপনার ওষুধের মাধ্যমে সার্জারি হয়ে যাচ্ছে। সেই দিকগুলো আমরা কি করব, আস্তে আস্তে তুলে ধরবো, তাহলে মানুষ বুঝতে পারবে। এবং এই যে সায়েন্টিফিক্যাল ব্যাখ্যাগুলো আছে না, এই ব্যাখ্যাগুলো আমরা তখন দিতে পারবো। যদি আজকে আলোচনা যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। তাহলে আমাদের ওই ডিএনএ আরএনএ করব। আমি আপনাদের একটা ভিডিও দেখানোর জন্য প্রোটিন তৈরি হয় কিভাবে এই জিনিসগুলো দেখতেছি। ওই যে এই যে ভিডিওটা দেখাইছি, এইখানে আমাদের অ্যালোপ্যাথিতে কি করে, নাহলে আপনি তো পার্থক্য না এটা তো দেখেছেন সবাই মনে আছে। তো এখানে কাজ করছে কিভাবে না, একবার ভিডিওটা দেখে নেবেন, আরেকবার কাজটা দেখেন কতটা জিনিস দেখছেন আমাদের শারীরিক প্রাকৃতিক নিয়মে কাজ করবে। আপনার এই জায়গাটা রিপ্লেটটা হচ্ছে আপনি ওষুধটা দিয়ে থেকে এটা অস্টিওব্লাস্ট সাইটোকাইনিন যে আমাদের যে প্রক্রিয়া অনুভূতি পর্যন্ত রাখতে পারে। হাড়ের ভাঙার অবস্থার উপর নির্ভর করে কতটা বললাম না মাধ্যমে। এবার দেখেন এটা আপনি ইচ্ছে হয়েছে এই যে রিপ্লেটটা হয়েছে এই কিন্তু একটা সারা জীবনেও হাঁটতে পারবে, এখানে কিন্তু কোনো প্রবলেম হবে না। হবে কি এখানে কি কোনো সমস্যা হবে? না, হবে না। কিন্তু এবার দেখেন অ্যালোপ্যাথিতে ট্রিটমেন্টটা কি করে। ওই সেই ভাঙাটা দেখতে পাচ্ছেন, ভেঙে গেছে। আপনি পয়েন্ট করেছেন Remove the inner pin sleeve and use the 12.0 millimeter reamer to open the canal. দেখছেন এখানে গর্ত করা হচ্ছে, ক্যানেল করা হচ্ছে। Remove the 3.2 millimeter guide. After accessing the tibial canal, insert the 3.0 millimeter ball nose guide wire down the shaft of the tibia and past the fracture using the guide wire gripper. With the tip of the guide wire at the desired depth, measure the length of the nail by sliding the guide wire down the edge over the guide wire. হাড়ের মধ্যে রড ভরে দেওয়া হয়েছে। তাহলে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে, তাহলে সেই কিভাবে করছে, বারবার করে ওইটা সুরঙ্গ করা হচ্ছে, সুরঙ্গ করে ক্যানেল করে ওইখানে রড ভরা হবে। এখন যে বিষয়টা এখন দেখেন
এই যে যেটা ভরে দিচ্ছে এটা কিন্তু থাকে না। Remove the ball nose guide wire. Thread the green locking column into the locking hole on the targeting module. When compression is desired, be sure to use the hole marked dynamic. Insert the assembled drill sheath, drill guide, and obturator into the targeting guide on the outer cortex of the tibia. Using the calibrated 4.0 millimeter drill, drill through the drill guide and sheath to the desired depth and measure using the calibrations on the drill bit. Next, remove the drill guide. Insert the desired 5.0 millimeter cortical screw through the sheath using the captured screwdriver. Unscrew the capturing rod on the back of the T-handle and remove the screwdriver. Remove the sheath and locking collet nut. Using the compression mechanism, fixing the nail distally next. The screws are targeted using fluoroscopy. Drill bicortically through the bone using the 4.0 millimeter freehand drill. Measure the screw length using the distal depth gauge and the depth mark of the 4.0 millimeter. এবার যদি রোগীটা অস্টিওপোরোসিসের হয়, মজার বিষয়টা দেখেন। অস্টিওপোরোসিসের রোগী হলে এই ট্রিটমেন্ট করার সাথে সাথে তার কি হবে, এই জায়গা থেকে ক্ষয় হবে এবং এই জায়গাটা হাড় এই স্ক্রু লাগাতে লাগাতে ভেঙে যাবে। Repeat the steps to place the additional distal screws. হয়তোবা সাথে সাথে ভাঙতে পারে, দেখেন তিনটে স্ক্রু দিয়েছে, এবার নিচে দিতে তিনটা, উপরেও দিবে। Using the ball hex driver, rotate the reduction bolt clockwise until the desired compression is resistance is felt on the screw. Insert the remaining proximal screws by threading in the collet nut and drill guide sleeve, drilling to the desired depth, and inserting the appropriately sized captured screw. Complete the remaining proximal screw insertion to fully lock the nail in place and maintain compression. Unthread and remove the compression bolt using the hex driver. Finally, unthread the locking bolt using the ball hex driver and remove the targeting arm assembly to complete the procedure. The standard approach is a lateral incision parallel to the fibula, with the patient positioned supine on the operating table. Skin, subcutaneous tissue and the fascia are sharply divided, allowing access to the fracture. The fracture is then reduced using pointed reduction forceps, if possible. A lag screw is inserted perpendicular to the fracture plane. A gliding hole is made through the proximal bone so that the threads will only engage the opposite bone fragment. অস্টিওপোরোসিসের পেশেন্ট হলে হয় কি, এই যে স্ক্রু লাগানোর সময় অনেক সময় হাড় ভেঙে যায়, ওটা ওই সময় বলে না, আরো স্ক্রু মেরে দেয়। Rotational forces. এবার স্ক্রু কিন্তু ওইখানে মারতেছে না, দেখেন স্ক্রু টাইপ দেখেন। অস্টিওপোরোসিসের রোগীর ক্ষেত্রে আরো আপনার এক্সট্রা দেওয়া লাগে। Can be achieved without the lag screw. ওই যে নিচে আমরা স্ক্রু দিছি, স্ক্রু দিলে নিচ ভেঙে গেছে, নিচ ভেঙে গেলে আবার দেখেন তাহলে আরো কটা স্ক্রু দিল। Is tested using a bone hook. The fibula is pulled laterally posteriorly, observing increased mobility with respect to the tibia. The hook test is unfortunately plagued with low sensitivity, and radiographs and type of injury have to be taken into account when determining syndesmotic stability. The syndesmosis is fixated with the ankle in a neutral position using large reduction forceps, preventing malreduction. 1 or 2 syndesmotic screws are inserted. A curved incision is made across the medial malleolus. The fracture is identified and reduced using pointed reduction forceps. 2 lag screws are then inserted perpendicular to the fracture. The fracture can also be fixated using wires and tension band. তাহলে ছোট্ট একটা ছিল, আপনি চিন্তা করুন প্রথমে যে ভাঙাটা দেখালাম সেম ভাঙা, সেই ভাঙাটা ট্রিটমেন্ট করতে যে কি লাগলো,
মানে মশা মারতে কামান দাগানো না, আপনার বলুন। হ্যাঁ স্যার, মশা মারতে গিয়ে কামান দাগিয়ে দিয়েছে, এবং এই কামানটা দাগানোই হয়। এবং এরা বড় বড় ডাক্তার, অর্থোপেডিক সার্জন যারা আছেন তারা অনেক বড় ডক্টর, কিন্তু আপনি তাদের থেকে আরো বড় ডক্টর হতে চলেছেন, কারণ আপনার সার্জারিতে কোনো দাগ থাকবে না, কোনো সমস্যা থাকবে না, ফরেন পার্টিকেল বের হয়ে যাবে। এবার আপনি কয় টাকা চার্জ করবেন এই রোগী সুস্থ হলে বলেন? তারা কিন্তু 1-2 লাখ টাকা নিচে নেয় না, এই অপারেশন করে তারা অনেক টাকা নেয়। 1-2 লাখ টাকা, 3-4 লাখ টাকা। আমার বন্ধুর পার বুড়ালি গেছিল, এই অপারেশন খেলতে গিয়ে লেগেছিল, মোহনবাগানে খেলে। তো আপনার লন্ডনের ফিজিও দেখেছে, সিটি স্ক্যান হয়েছে, সব করেছে, অ্যাপোলোতে বলছে 3 লাখ লাগবে অপারেশন করতে। তো আমি বললাম আমার কাছে আয়, আমি ফিজিও করে ওকে করে পাঠালাম নবমে, ওই সপ্তম দিন। অল্প কম বলেন, আমরা ক্লাসের মধ্যে একটু থাকলে ভালো হয় আর কি। আরে এটাও তো জানার কথা, একটা চোট ইনজুরি হয়েছে মোহনবাগান ক্লাবের, তার সে তার লন্ডনের ফিজিও ফেল করেছে, সিটি স্ক্যান সবকিছু ফেল করেছে, অ্যাপোলোর ডাক্তার 3 লাখ নিয়ে চেয়েছে পার্মানেন্ট, এবং অপারেশন করতে যাবে। বিপর আমি কল করে নিয়েছি, কল করে আমি সিঁড়ি দিয়ে উঠছি আমার বাড়িতে, আমি দেখে নিলাম অন্তত ব্লাডে টিস্যুর মধ্যে ব্লাডটা জমে রয়েছে, কেউ সার্কুলার করতে পারলো না। আমি ফিজিওথেরাপিস্ট করে দিলাম, হাঁটতে হাঁটতে বাড়ির থেকে নামলো। 3 দিন বাদে জয়েন করলো প্র্যাকটিসে, ফেডারেশন কাপ খেললো পরে, বুঝলে? আমি তো দেখেই বললাম তোর এই ব্যাপার হয়েছে। এই দেখেন আপনি কি করলেন, আপনি তাকে 3 লাখ টাকার বিষয়টা আপনি ঠিক আছে, কিন্তু এই করে করে কিন্তু আমরা হোমিওপ্যাথি আজকে এত পিছিয়ে গেছি। আমরা এই বিষয়টাকে যদি তাদেরকে বোঝানো হতো যে দেখেন এই আপনার সমস্যাটা রয়েছে, অ্যালোপ্যাথিতে তারা এটা করার পরে আপনার সে অল্প ইনজুরি ছিল, সেজন্য খুব দ্রুত এটা রিকভারি হয়ে গেছে, কিন্তু যদি আপনি তার সিটি স্ক্যান এগুলো দেখানোর পর আপনার যদি সেই প্রোটোকল বা সিস্টেম থাকতো, আমাদের যদি কোনো হোমিওপ্যাথিক হসপিটাল থাকতো, তাকে যদি আমরা 7 দিন ভর্তি রাখতাম, ভর্তি রেখে আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করতাম, আমাদের যদি নার্স থাকতো, সেই টোটাল সিস্টেমিক্যালি অ্যালোপ্যাথিতে যেভাবে সিস্টেমটা পরিচালনা করে আপনি সেভাবে যদি করেন, আপনি তাকে ব্যান্ডেজ করালেন, সবকিছু করালেন, আপনি তাকে বিশ্রামে রেখে আপনি মেডিসিন প্রয়োগ করলেন, এই বিষয়টা আমাদের এখানে অসীমিত সংখ্যক ওষুধ, অনেক ওষুধ না, কিন্তু অল্প কিছু ওষুধ দিয়ে কিন্তু আপনি ভালো রেসপন্স পাবেন। আমাদের রুটা, সিমফাইটম, আর্নিকা, রাস্টক্স, হাইপেরিকা, স্টেফেসিক্রিয়া, এই যে মেডিসিন, ক্যালেন্ডুলা, বিভিন্ন যে মেডিসিন গুলো আছে, ফার্স্ট এইড মেডিসিন যেগুলোকে বলা হয়, আপনার ক্যালকেরিয়া ফ্লোর, এই বিষয়গুলো, ম্যাকফস, ক্যালকেরিয়া ফস, ফিরামফস, এই বিষয়গুলো, টিস্যু রেমেডি যেগুলো আছে, আপনি বায়োকেমিক মেডিসিন যেগুলো আমরা সাধারণত বেশি ব্যবহার করে থাকি, এগুলো অনেক ভালো রেসপন্স করে দেয়। তাহলে এইগুলো আমরা যদি দিয়ে, যদি তাকে জায়গায় বসে আমরা তাকে সুস্থ করতে পারতাম, তাহলে আজকে হোমিওপ্যাথির এই দুর্নাম হতো না। বর্তমানে আমাদেরকে বলা হয় আমরা কিছু করতে পারি না, কিন্তু আমরা কিন্তু ক্যান্সার পেশেন্ট, ক্যান্সারের ফার্স্ট স্টেজের থেকে আমরা সারাই ফেলছি, আমাদের কোনো কি নেই, সম্মানটা নাই। তাহলে আমাদেরকে সেই জায়গায় যেতে হবে। আপনি যে প্যাথোলজিক্যাল রিপোর্ট বললেন, আপনি জানেন যে এটা সহজে হয়ে যাবে, আপনি তখন কি বলবেন যে এটা তো আসলে খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন, এখানে আমার একটা মেডিকেল বোর্ড গঠন করতে হবে, সেখানে আপনি 5 জন ডাক্তার রাখেন, 5 জন ডাক্তার রাখেন, আপনি সিনিয়র ডক্টর রাখেন, আপনি যে ভিজিটটা রাখতেছেন তার থেকে ভিজিটটা একটু বাড়িয়ে দেন, যে না এখন মেডিকেল বোর্ড আছে, মেডিকেল বোর্ড আপনি অর্গানাইজ করলেন, সেখানে আপনি রেখে যখন আপনি ওষুধ প্রয়োগ করবেন, আরো ডাক্তাররা থাকবে, তখন সেও বলবে যে তার একটা আত্মবিশ্বাস চলে আসছে যে না আসলে এখানে অনেক ডাক্তার আছে, সিনিয়র ডক্টর, আমি সুস্থ হবই। তো এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসের জায়গাটা যদি করি, তাহলে আমার আপামর হোমিওপ্যাথির একটা কি হয়, একটা আমরা এগিয়ে যেতে পারি। তো এইভাবে অনেক ক্রিটিক্যাল পেশেন্ট যেগুলো আমরা যদি সামগ্রিক ভাবে দেখা হয়, সেখানে অনেক দ্রুত রেসপন্স করে, এবং আমাদের এই বিষয়টা করতে হবে। দেখেন অ্যালোপ্যাথিক ডাক্তাররা রেফার করে, আমরা হোমিওপ্যাথিক ডক্টররা রেফার করি না, আমরা বোর্ড বসাই না, আমরা মনে করি যে আমরা অনেক কিছু জানি। আসলে আমরা যদি ব্যক্তিগতভাবে বলেন, আমরা প্রত্যেকেই কোনো কোনো বিষয়ে ভালো অভিজ্ঞতা রয়েছে, অনেক রোগী আমাদের সেখানে সুস্থ হচ্ছে, আরোগ্য হচ্ছে, কারো কারো ক্ষেত্রে কোনো কোনো বিশেষ রোগের ক্ষেত্রে তার বেশি ভালো রেসপন্স পাওয়া যায়। তো আমরা সেই বিষয়ে যদি বেশি করে রোগী দেখি, দেখেন তার আরোগ্যের হার অনেক বেশি হয়ে যায়। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে, নিজেদেরকে আরো যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে, এবং হোমিওপ্যাথির উন্নতির জন্য যেটা জানেন যে এই জিনিসটা, দেখেন
ইলেকট্রিশিয়ানকে শেখানো হয় যদি 1 সেকেন্ডে যদি কোনো কিছু দেখো যে এটা সেরে যাচ্ছে তাহলে সেটাকে ওই 1 সেকেন্ডে সারায় না, কারণ এটা তোমার রুটি রুজির একটা ব্যাপার আছে। তুমি একটুখানি ওটা সুন্দর করে পরিষ্কার করে একটু সময় নিয়ে ওটা সারায় দাও এবং একটা সিস্টেমেটিক্যালি সারাও, তাহলে কি হবে প্রোটোকলটা ঠিক থাকে। আমরা প্রোটোকল ভেঙে ফেলি, যার কারণে হোমিওপ্যাথিক ডাক্তার আপনারা হয়তো বুঝতে পারছেন সময়ের দাবি এটা, কারণ আপনার একটা চেম্বার রয়েছে, আপনার একটা ভিজিট রয়েছে, আপনি যখনই এই ধরনের পেশেন্ট দেখতেছেন, একটা সার্জিক্যাল পেশেন্ট দেখতেছেন, সে 3 লাখ টাকা খরচ করবে, সে আপনাকে কেন সে 200 টাকা 500 টাকা ভিজিট দিবে না? আর যদি না দেয় কোনো সমস্যা না, আপনি বলবেন এটা ক্রিটিক্যাল পেশেন্ট, আপনি একটা বোর্ড গঠন করান, সে কিছু টাকা খরচ করুক, তার তো 10 লাখ টাকাও লাগে, সেই জিনিসটা আমার 10,000 টাকা খরচ করুক, সমস্যা কি? সে বুঝবে, সে গুরুত্বটা দিবে, আপনার উপর কৃতজ্ঞ থাকবে। কিন্তু আপনি যখনই ওইটা করে দিচ্ছেন, আপনি তার কৃতজ্ঞতা থাকছে না। তখন অনেক রোগী আছে, ও কোনো সমস্যা হয়েছিল না, আরে শারীরিক ওষুধে অ্যালোপ্যাথিক ওষুধ হোমিওপ্যাথিক তো পরে নিয়ে গেছি, সারছে হোমিওপ্যাথিতে, কিন্তু নাম হবে অ্যালোপ্যাথিক মডার্ন মেডিসিনের। তো আমরা চাই না কারো বিরোধিতা করতে, আমরা চাই তাদের সাহায্যে রাখবো কোন কোন ক্ষেত্রে যেখানে প্রয়োজন। আমাদের সব জায়গায় আমাদের অ্যালোপ্যাথিক সার্জারি প্রয়োজন 5%, 95% ক্ষেত্রে আমরা পরিবর্তন আনতে সক্ষম। তো আজকে আর অতিরিক্ত কিছু বলবো না, অনেক রাত হয়েছে। আমি আশা করব আপনারা স্লাইডটা ভালোভাবে, আমি পিডিএফটা দেওয়ার পর আপনারা পড়বেন, পড়ার পরে ওই বিষয়ে আপনাদের যে বিষয়গুলো আপনার প্রশ্ন থাকে আপনারা সেটা লিখবেন, লেখার পর অবশ্যই সেটা আপনার গ্রুপে দিবেন। গ্রুপে দেওয়ার পরে আমি কিন্তু আপনাদের 2 মিনিট করে বলতে বলবো, আগামীতে অবশ্যই আপনাদেরকে ইংরেজিতে বলতে হবে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি এতক্ষণ আমার সাথে থাকার জন্য। শুভরাত্রি, গুড নাইট স্যার। আগামীতে আমার কতদিন পরে ক্লাস রয়েছে কাইন্ডলি আমাকে একটু জানাবেন। আজকে রবিবার না? আমার তো প্রতি রবিবারে ক্লাস না, আমার তো মনে হয় আর 1 মাস পরে। 1 মাস পরে দিলে তো আমরা হারিয়ে যাবো স্যার। যতটা শিখছি পাচ্ছি জানতে, ক্লাস একটু কাছে না দিলে হবে না। আপনার অন্তত ক্লাস নেবেন তো, আলামিন মির্জা স্যার অনেক সুন্দর ক্লাস নেন, ওনার একটা ক্লাস রয়েছে। তো যারা ক্লাস পরিচালনা করছেন, পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন, তারা কাইন্ডলি আমাকে একটু আগে থেকে জানাবেন, আর আজকে আমি পিডিএফটা দিয়ে দিই। মাসে 2টো নিলে ওলে 2টো, আপনার 2টো 4টে হবে, সংযোগটা ভালো। তাহলে আমি কি লিভ নিতে পারি? জন হাসনাত দেওয়ান স্যার, শুভরাত্রি, আমি কি লিভ নিব না আপনাদের আর কোনো কিছু বলার আছে বা জানার আছে? যেহেতু কারো কোনো প্রশ্ন নাই দিতে পারেন, মনে হয় ঠিক আছে। শুভরাত্রি, আমি লিভ দিচ্ছি। ধন্যবাদ সকলকে। সমগ্র বিশ্বের সমগ্র বিশ্ব আর রব্বুল আলামিন সমগ্র বিশ্বের প্রভু